Hello everyone, this is Shakib from Scholar Educar. Welcome back to another new tutorial. আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়নের উপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে কিছু প্রবলেমের সলিউশন করাবো। তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো রেগুলার ফলো করো তারা হয়তো জানো আমি লাস্ট টিউটোরিয়ালে পরিবেশ রসায়নের উপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে 12টি প্রবলেম সলভ করিয়েছিলাম এবং সেই 12টি প্রবলেম বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, বুটেক্সের 2017-18 সেশন থেকে 2019-20 সেশন পর্যন্ত যে প্রবলেমগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এসেছিল সেই প্রবলেমগুলো আমি তোমাদের সলভ করে দিয়েছিলাম এবং খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা যারা ওই টিউটোরিয়ালটি দেখো নাই অবশ্যই টিউটোরিয়ালটি দেখে নিবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে আগের টিউটোরিয়ালের লিঙ্কটি দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করে তোমরা টিউটোরিয়ালটি দেখে নিতে পারো। আজকের টিউটোরিয়ালে পরিবেশ রসায়ন থেকে আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের 7টি প্রবলেম সলভ করব। তোমরা যদি এই প্রবলেমগুলো সম্পর্কে জানতে চাও এবং খুব সহজভাবে বুঝতে চাও অবশ্যই পুরো টিউটোরিয়াল জুড়ে তোমাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। শুধুমাত্র কেমিস্ট্রি নয়, এখন থেকে আমরা ম্যাথ, ফিজিক্সের উপরেও ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে রেগুলার টিউটোরিয়াল আপলোড করব। যদি তুমি প্রতিটি টিউটোরিয়ালের আপডেট পেতে চাও অবশ্যই তোমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে হবে। আর তোমরা কোন চ্যাপ্টারের উপরে সবার আগে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলিউশনের ভিডিওর টিউটোরিয়াল পেতে চাও সেটি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর হ্যাঁ, এই টিউটোরিয়ালটি অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং তাদেরকে জানিয়ে দিবে যে আমাদের চ্যানেলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের উপরে সলিউশন করানো হয়ে থাকে এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের উপরে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির উপরে রেগুলার টিউটোরিয়াল আপলোড করা হয়ে থাকে। চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে দেখো আমরা আজকের টিউটোরিয়ালের প্রবলেম 1টি সলভ করব। প্রবলেম 1-এ বলা আছে দেখো অটোমোবাইল ইঞ্জিন থেকে নির্গত প্রাইমারি দূষক যা একটি সিরিজ আলোক বিক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি দূষক তৈরি করে যা স্মগ বা ধোঁয়া তৈরির জন্য দায়ী। সেকেন্ডারি দূষক তৈরিতে সংঘটিত বিক্রিয়াগুলো লিখো। এই প্রশ্নটি বুয়েট 2016-17 সেশনে এসেছিল। আমরা এখন এই প্রবলেমটি সলভ করব। তোমাদেরকে প্রথমেই জানতে হবে সেটি হলো অটোমোবাইল ইঞ্জিন থেকে যে প্রাইমারি দূষকগুলো নির্গত হয় সেই প্রাইমারি দূষকগুলো আসলে কি। তোমরা হয়তো জানো যে অটোমোবাইল হতে নির্গত প্রাইমারি দূষক যেমন হাইড্রোকার্বন, অ্যালডিহাইড, আমিন, কিটোন প্রভৃতি আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি দূষক তৈরি করে। তাহলে হয়তো তোমরা এখনই হয়তো জানতে পারলা যে প্রাইমারি দূষকগুলো আসলে কি কি। তোমরা আসলে খাতায় এগুলো নোট করে নিবে। আমি আরেকবার তোমাদের বলতেছি, প্রাইমারি দূষকগুলো হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, আমিন এবং হাইড্রোকার্বন। তাহলে এই যে দেখো প্রাইমারি দূষক যেগুলো রয়েছে এগুলো কিছু আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এরা কি করে বলতো সেকেন্ডারি দূষক যেমন PAN, পার অক্সি অ্যাসাইল নাইট্রেট তৈরি করে। তাহলে দেখো এই যে প্রাইমারি দূষক থেকে সেকেন্ডারি দূষক তৈরির যে বিক্রিয়াগুলো সেগুলো তোমাকে এখানে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এই বিক্রিয়াগুলো এখানে লিখে রাখছি। এই বিক্রিয়াগুলো আমি এখন তোমাদেরকে বোঝাই দিব এবং আমি এর আগের যে কথাগুলো বললাম প্রাইমারি দূষকগুলোর নাম বললাম এই কথাগুলো কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। আমি এখানে লিখি নাই। তাহলে চলো বিক্রিয়াগুলো শুরু করা যাক। প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে প্রাইমারি যে দূষকগুলো রয়েছে অ্যালডিহাইড, কিটোন, আমিন, হাইড্রোকার্বন, এখান থেকে আমরা একটা কিটোন নিলাম। দেখো এটার নাম কি বলা হয়েছে অ্যাসিটোন বলা হয়ে থাকে বা প্রোপানন বলা হয়ে থাকে। এই অ্যাসিটোনকে যদি আমরা ইউভি রশ্মির উপস্থিতিতে যদি বিক্রিয়া যদি করা হয়ে থাকে তাহলে দেখবা অ্যাসিটোনের যে কেন্দ্রীয় কার্বন পরমাণুটা রয়েছে এই কার্বন পরমাণুর সাথে এই যে মিথাইল বা অ্যালকাইল মূলকের যে একটা বন্ধন রয়েছে এই বন্ধনটা আসলে ভেঙে যাবে। আর বন্ধনটা ভেঙে গেলে আসলে কি ঘটবে দেখো, তোমরা হয়তো জানো যে এই যে দেখো এই সিগমা বন্ধনটা তৈরি করতে এরকম দুটো ইলেকট্রনের প্রয়োজন হয়েছে। যখন এই বন্ধনটা ভেঙে যাবে তখন এই বন্ধন ইলেকট্রনের কি বলতো সুষম বিভাজন ঘটবে। সুষম বিভাজন ঘটলে দেখো এই কার্বন একটা ইলেকট্রন পাবে, এই কার্বন একটা ইলেকট্রন পাবে। যেহেতু এই বন্ধনটা ভেঙে যাচ্ছে তাহলে কি তৈরি করবে দেখো ইলেকট্রনটাকে এইভাবে লিখা হয়ে থাকে। বুঝতে পারছো, এটাকে মিথাইল ফ্রি রেডিক্যাল অথবা অ্যালকাইল ফ্রি রেডিক্যাল বলা হয়ে থাকে। তারপর এই যে দেখো বন্ধন ভেঙে যাওয়ার পরে এই যে পরবর্তী যে বাকি যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আসলে কি বলা হয় জানো, এই অংশটুকুকে আসলে বলা হয় থাকে অ্যাসিটাইল বা অ্যাসিটাল বা অ্যাসিটু, অনেকে একে অ্যাসাইল মূলক বলা হয় থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলতো অ্যাসাইল বা অ্যাসিটেট ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এই যে দেখো অ্যাসাইল বা অ্যাসিটেট ফ্রি রেডিক্যাল তৈরি করছে। এই কার্বনের মাথার উপরে দেখো একটা ইলেকট্রন আছে। বুঝতে পারছো, এটা দ্বারা কি বলা হয় বলতো তো ইলেকট্রন বলা হয় থাকে। যেটা কি হয় বলতো একটা বন্ধন ভেঙে যাওয়ার ফলে সুষম বিভাজনের ফলে এই ইলেকট্রনটা এরা লাভ করে। পরবর্তীতে যেটা হবে এই যে দেখো যে অ্যাসাইল ফ্রি রেডিক্যালটা রয়েছে সেটা কি করবে বলতো অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যেটি ঘটবে সেটি হলো দেখো তোমরা জানো যে অক্সিজেন অণু পরস্পরের সাথে কি করে বলতো দ্বিবন্ধন গঠন করে। এটা হলো সিগমা বন্ধন এবং এটাকে কি বলা হয় বলতো পাই বন্ধন বলা হয় থাকে। এই যে পাই বন্ধনটা আছে এই পাই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গেলে কি করবে বলতো এই যে ভেঙে গেলে যে দুইটা ইলেকট্রন আছে
আগে যেটা বললাম যে একটা বন্ধন তৈরি করতে দুটো ইলেকট্রন লাগে, তাহলে এই ইলেকট্রনের সুষম বিভাজনের ফলে এই কার্বন এই অক্সিজেন একটা ইলেকট্রন পাবে, এই অক্সিজেন একটা ইলেকট্রন পাবে। এই অক্সিজেন যেটা করবে এই এর মুক্ত ইলেকট্রন দিয়ে এই কার্বনের যে একটা মুক্ত ইলেকট্রন ফ্রি রেডিক্যাল ছিল, মুক্ত ইলেকট্রন ছিল, দিয়ে এই কার্বন আর এই অক্সিজেন কি করবে বলতো একটা সিগমা বন্ধন গঠন করবে। দেখো এই যে কার্বনের যে মুক্ত ইলেকট্রন ছিল আর এই কার্বনের যে অক্সিজেনের যে মুক্ত ইলেকট্রন ছিল, এটা দিয়ে এরা কি করছে এখানে সিগমা বন্ধন গঠন করছে। এবং আগে থেকেই দেখো এই অক্সিজেনের সাথে কি ছিল একটা সিগমা বন্ধন ছিল, বুঝতে পারছো? তাহলে এই যে যৌগটা তৈরি করলে এই যৌগটার নাম কি তোমরা এখন বলতে পারবা? দেখো তোমরা জানো যে দুইটা অক্সিজেন যখন একই সাথে যখন থাকে তখন এদেরকে কি বলা হয় বলতো পার অক্সাইড বলা হয় থাকে। কি বলা হয়? পার অক্সাইড। তাহলে এই যৌগটার নাম কি হবে বলতো পার অক্সি অ্যাসাইল বা পার অক্সি অ্যাসিটেট বলতে পারবা। নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে পার অক্সি অ্যাসাইল নাইট্রেট তৈরি করবে। তাহলে দেখো এই যৌগটার নাম কিভাবে করতেছি, দেখো এতটুকু কি হচ্ছে পার অক্সি, এতটুকুর নাম কি হচ্ছে অ্যাসাইল, আর এটার নাম কি বলতো নাইট্রেট। তাহলে কি বললাম পার অক্সি অ্যাসাইল নাইট্রেট। এটাকে কি বলা হয় বলতো PAN প্যান বলা হয় থেকে, বুঝতে পারছো? তাহলে এটাকে এই যে প্যানটাকে পারক্সি অ্যাসাইল নাইট্রেট পাইলা, এটাকে আমাদের কি বলা হয় বলতো সেকেন্ডারি দূষক বলা হয় থেকে, সেকেন্ডারি দূষক বলা হয় থেকে। তাহলে এইভাবে আমরা অটোমোবাইল ইঞ্জিন থেকে নির্গত প্রাইমারি দূষকগুলোকে আমরা সেকেন্ডারি দূষকে পরিণত করতে পারি। আশা করি তোমরা এই বিক্রিয়াটি বুঝতে পারছো। তোমরা তাহলে দেখো আমরা আজকের টিউটোরিয়ালের সেকেন্ড প্রবলেমটা সলভ করবো। সেকেন্ড প্রবলেমটা কি বলা আছে দেখো, নিচের শব্দ সংক্ষেপগুলোর পূর্ণ রূপ লিখো। এই কোশ্চেনটা আসছে বুয়েট 2016-17 সেশনে। দেখো এখানে কি কি দেওয়া আছে, এ নাম্বারে দেওয়া আছে ইটিপি, এমআরআই, পিপিএম, টিডিএস এবং বিওডি আছে। তাহলে এগুলোর পূর্ণ রূপ কি হবে জানো? ইটিপি থেকে আমরা কি লিখতে পারি দেখো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। তারপর এমআরআই থেকে আমরা কি লিখতে পারি বলতো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। পিপিএম থেকে লিখতে পারি পার্টস পার মিলিয়ন। টিডিএস থেকে লিখতে পারি টোটাল ডিজলভড সলিডস। বিউডি থেকে লিখতে পারি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এই পাঁচটার পূর্ণরূপ আমরা লিখতে পারলাম। তোমরা শুধু এই পাঁচটাই নয়, তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেখবা এরকম অসংখ্য সংক্ষিপ্ত রূপ আছে যেগুলো কি পূর্ণরূপ তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের এক্সামের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সুতরাং ওই সংক্ষিপ্ত রূপগুলোর পূর্ণরূপগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে দেখো আমরা আজকের টিউটোরিয়ালের 3 নাম্বার প্রবলেমটা সলভ করব। এখানে কি বলা হয়েছে দেখো এসআই এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান বের করতে বলা হয়েছে। এই কোশ্চেনটা আসছে রুয়েট 2015-16 সেশনে। তাহলে দেখো এসআই এককে আর এর মান বের করতে গেলে তোমাকে আগে কি করতে হবে, তাহলে আর এর মান বের করতে গেলে তোমাকে আদর্শ গ্যাস সমীকরণটা জানতে হবে। তোমরা কি বলো, তোমরা জানো যে আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। তাহলে এখান থেকে আমরা আর ইকুয়াল লিখতে পারি পিভি ডিভাইডেড বাই এন বাই টি লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে যে পি আর ভিটা ব্যবহার করবো সেটা কিন্তু এসআই একক ব্যবহার করতে হবে। কখনোই আমরা পি বাই প্রেসারটাকে আমরা অ্যাটমসফিয়ার এককে লিখতে পারবো না, আর আয়তনটাকে আমরা লিটার এককে লিখতে পারবো না। অবশ্যই এগুলাকে এসআই এককে লিখতে হবে। তোমরা জানো এসআই এককে প্রেসার বা চাপ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু কত জানো বলো তো 101,325 নিউটন পার মিটার স্কোয়ার। তোমরা জানো যে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এবং 22.4 লিটারকে আমাদের কি করতে হবে বলো তো এসআই এককে মিটার কিউব এককে কনভার্ট করতে হবে। যার কারণে কি হয়েছে এই 22.4কে আমরা 1000 দ্বারা ভাগ করছি, যার কারণে এখান থেকে আমরা কি লিখতে পারছি দেখো 22.4 × 10⁻³ মিটার কিউব লিখতে পারছি। বুঝতে পারছি? এটা কিন্তু আবার কত বলতো 22.4 লিটার, অর্থাৎ লিটার থেকে মিটার কিউবে আমরা কনভার্ট করছি। তারপরে কি বলা হয়েছে দেখো টেম্পারেচার কি হচ্ছে কেলভিনে নিতে হবে। তাহলে টেম্পারেচার T = 273 কেলভিন, আর N ইকুয়াল কত বলতো 1 মোল। তাহলে এখান থেকে দেখো R = PV ডিভাইডেড বাই N/T। তাহলে এখান থেকে আমরা চাপ, আয়তন, মোল সংখ্যা এবং টেম্পারেচার জানি। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসাই দিই তাহলে এখান থেকে আমরা এসআই এককে আর এর ভ্যালু পাবো। তাহলে দেখো ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে পির ভ্যালু বসালাম, ভির ভ্যালু বসাইলাম, টির ভ্যালু এবং এন এর ভ্যালু এবং টির ভ্যালু বসাই দিলাম। তাহলে এখান থেকে এসআই এককে আর এর ভ্যালু পাবো 8.314 জুল পার মোল পার কেলভিন পাবো। বুঝতে পারছো? তাহলে কি এটাই হলো আমাদের এসআই এককে আর এর মান। তারপরে দেখো এই প্রবলেমের আরেকটা অংশ আছে, বি পার্ট আছে। এখানে কি বলা হয়েছে 1 বায়ুমণ্ডলীয় চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 সেন্টিমিটার কিউব আয়তনে কতগুলো হিলিয়াম অণু থাকে তা নির্ণয় করো। তাহলে দেখো এখানে 1 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপ মানে কি বলতো অ্যাটমসফিয়ার, প্রেসার দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত টেম্পারেচার দেওয়া আছে, এখানে আয়তন দেওয়া আছে সেন্টিমিটার কিউবে। তাহলে তোমাকে এটাকে কিসে কনভার্ট করে নিতে হবে, আমরা এখান থেকে এটাকে লিটারে কনভার্ট করে নিব।
ঠিক আছে, যেহেতু এটা অ্যাটমসফিয়ারে আছে সুতরাং আমরা এখানে লিটারে কনভার্ট করে নিব এখানে। দেন তারপর কতগুলো অণুর সংখ্যা আছে নির্ণয় করো। তাহলে দেখো এখান থেকে প্রেসার P = 1 অ্যাটমসফিয়ার লিখে নিলাম। তারপর এখান থেকে T = কত দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে কনভার্ট করলাম। ভিটা কত আছে দেখো 1 সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব থেকে আমরা লিটার এটার ভ্যালু কত পাবো দেখো 0.001 লিটার পাবো। তারপর এখানে আর এর ভ্যালু কত হবে দেখো, যেহেতু আমরা আয়তন এবং প্রেসারটা লিটার অ্যাটমসফিয়ার এককে নিয়েছি সুতরাং এখানে আর এর ভ্যালুটা নিতে হবে লিটার অ্যাটমসফিয়ার এককে। তাহলে কত আসবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে শুরুতেই এখানে হিলিয়াম অণুর সংখ্যা বের করতে গেলে তোমাকে আগে মোল সংখ্যা বের করতে হবে, দেন মোল সংখ্যা থেকে তোমাকে হিলিয়াম অণুর সংখ্যা বের করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমেই আদর্শ গ্যাস সমীকরণের হেল্প নিতে হবে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা n = কত লিখতে পারবো PV/RT। এখানে পির ভ্যালু কত বলো তো 1 আর ভির ভ্যালু কত দেওয়া আছে দেখো 0.001 ডিভাইডেড বাই আর এর ভ্যালু 0.0821 ইন্টু টেম্পারেচার কত কেলভিনে কত আছে 300 কেলভিন। তাহলে এতটুকু আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে n এর ভ্যালু পাবো 4.06 ইন্টু 10⁻⁻5 মোল। তাহলে দেখো এতটুকু আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে এটা n এর ভ্যালু পাইলাম। আবার আমরা কি জানি বলতো n = আমরা লিখতে পারি n/na। উপরের এই ক্যাপিটাল এনটাকে বলা হয় থেকে কি বলতো কোনো পরমাণুর অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা বোঝায়, আর এখান থেকে নিচে এই n এর দ্বারা কি বলা হয় বলতো অ্যাভোগাড্রোর সংখ্যা বোঝায়। তাহলে এখান থেকে হিলিয়াম অণুর সংখ্যা n = আমরা কত লিখতে পারবো মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে মোল সংখ্যা আমরা কত পাইছি দেখো 4.06 ইনটু 10⁻⁵। অ্যাভোগাড্রোর সংখ্যা কত জানি 6.023 ইনটু 10⁻23। তাহলে এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে দেখো হিলিয়াম অণুর সংখ্যা আমরা পাবো 2.445 ইন্টু 10⁻19T। তাহলে দেখো 1 বায়ুমণ্ডলীয় চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 সেন্টিমিটার কিউব আয়তনে 2.445 ইন্টু 10⁻19T হিলিয়াম অণু থাকে। তাহলে এই কোশ্চেনটা আমাদের রুয়েট 15-16 সেশনে আসছিল, অনেক সহজ একটা প্রবলেম, আমরা খুব সহজেই কিন্তু সলভ করতে পারলাম। এখন আমরা দেখো আজকের টিউটোরিয়ালের 4 নম্বর প্রবলেমটা সলভ করবো। 4 নম্বর প্রবলেমে কি বলা আছে, নিচের গ্যাসগুলোর কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এর প্রধান উৎস কি, এই দুইটা কোশ্চেনের উত্তর আমাকে লিখতে হবে। এখানে দেখো গ্যাসগুলোর নাম দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড। তাহলে দেখো এই 4টি গ্যাসের মধ্যে কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এবং এর প্রধান উৎস কি সেটা তোমাকে লিখতে বলা হয়েছে। এই কোশ্চেনটা আসছে বুয়েট 2014-15 সেশনে। দেখো খুব সহজ একটা প্রবলেম। তোমরা এখানে যে বিক্রিয়াগুলো দেখতে পাচ্ছ এই বিক্রিয়াগুলো তোমরা নাইট্রোজেন ফিক্সেশনের পার্টে এগুলো পড়ে আসছো। তারপরে দেখো আমি এখান থেকে এই প্রশ্নটা তোমাদের সলিউশন করে দিচ্ছি। তাহলে এই 4টি গ্যাসের মধ্যে দেখো নাইট্রোজেন ডাই অক্সাইড যেটি রয়েছে সেটি হলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। বুঝতে পারছো? তাহলে এই অংশটুকু যদি লিখে দাও তাহলে তোমাদের এই অংশটুকুর অ্যান্সার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এর প্রধান উৎস কি দেখো, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা কি লিখতে পারবো। তোমরা জানো যে বায়ুতে কি থাকে বলতো নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে। ঠিক আছে, যখন বজ্রপাত হয় তখন দেখবা অনেক বেশি পরিমাণে তাপমাত্রা সৃষ্টি হয়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি হয়। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপস্থিতিতে বায়ুস্থ নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই যে নাইট্রিক অক্সাইড তৈরি করলো, এই নাইট্রিক অক্সাইড পরবর্তীতে বায়ুর অক্সিজেনের সাথে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। এটা আসলে কিন্তু অম্লধর্মী নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। বুঝতে পারছো? এই যে অম্লধর্মী নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করলো, এই অম্লধর্মী নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই যে নাইট্রিক অ্যাসিড তৈরি করলো, এই নাইট্রিক অ্যাসিডটা তখন কি করে বলতো বৃষ্টির পানির সাথে ভূমিতে পতিত হয়, যেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। তাহলে দেখো আমাদের অতদূর যাওয়ার দরকার নাই, আমাদের এখানে বলছে কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এবং এর প্রধান উৎস কি। তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু প্রমাণ করে ফেললাম যে নাইট্রোজেন ডাই অক্সাইডটা হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে তোমরা যদি এতটুকু পর্যন্ত লিখে দাও তাহলেই হবে। এখন জাস্ট এটার প্রধান উৎসর কথাটা একটু লিখে দিতে হবে। দেখো এখানে লিখে আছে, এখানে নাইট্রোজেন ডাই অক্সাইডের প্রধান উৎস হলো বায়ু, কেননা বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন বিদ্যমান থাকে। বুঝতে পারছো? তাহলে এতটুকু যদি তোমরা লিখে দাও তাহলে কিন্তু তোমরা 10/10 পেয়ে যাওয়া। বুঝতে পারছো? অনেক সহজ একটা প্রবলেম। এটা তোমরা আরো খুব ভালোভাবে যদি জানতে চাও তাহলে তোমাদের হাজারি নাকসারের বই থেকে নাইট্রোজেন ফিক্সেশনের যে পার্টটা আছে সেখান থেকে তোমরা ওটা পড়ে নিতে পারো। দেখো আমরা আজকের টিউটোরিয়ালের 5 নম্বর প্রবলেমটা সলভ করবো। এই 5 নম্বর প্রবলেমটি সাস্ট 2016-17 সেশন থেকে নেওয়া হয়েছে। দেখো তোমরা জানো যে সাস্টের কোশ্চেনগুলো এমসিকিউ হয়ে থাকে। আমরা এতক্ষণ অনেক রিটেন কোশ্চেনের প্র্যাকটিস করলাম। আমার মনে হয় এখন তোমাদের কিছু এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এর কোশ্চেন দেখা উচিত, যার কারণে আমি এখান থেকে এখন এই টিউটোরিয়ালের বাকি অংশে আমি তোমাদেরকে বেশ কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এমসিকিউ সাস্টে 2016-17 কোশ্চেনে যেটা বলা হয়েছে, দুটি পাত্র এ ও বি যথাক্রমে সমভরের কার্বন ডাই অক্সাইড ও মিথেন দিয়ে পূর্ণ করা হলো। একই তাপমাত্রায় পাত্র দুটিতে গ্যাসের চাপ সমান পাওয়া গেল। পাত্র এ এর আয়তন
24 লিটার হলে পাত্র বি এর আয়তন কত লিটার? তাহলে দেখো এখানে দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের ভিতরে একটাতে কার্বন ডাইঅক্সাইড রাখছে আর একটাতে মিথেন রাখছে, কিন্তু পাত্র দুইটার প্রেসার কি বলতো সমান, দুইটা পাত্রেরই প্রেসার সমান এবং দুইটা পাত্রেই এই কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের যে পরিমাণ রাখা হয়েছে এটাও সমান। তাহলে এখান থেকে তোমার এ পাত্রের আয়তন দেওয়া আছে, বি পাত্রের আয়তনটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমাদেরকে অবশ্যই এই প্রবলেমটা সলভ করতে আদর্শ গ্যাস সমীকরণের হেল্প নিতে হবে। তোমরা জানো আদর্শ গ্যাস সমীকরণ ইকুয়ালটে প্রথম পাত্রের জন্য আমরা কি লিখতে পারবো, PV ইকুয়াল NRT। তাহলে যেহেতু আমরা এ পাত্রের জন্য নিচ্ছি তাহলে এ পাত্রের আয়তন কি হলো V সাফিক্স A নিলাম, আর এ পাত্রের মোল সংখ্যা কত হবে বলতো N সাফিক্স A। তাহলে দেখো আর এর ভ্যালু তো সবার জন্য আর একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর টির ভ্যালু কি বলতো টির ভ্যালুটা সেম হবে কারণ এখানে বলা হয়েছে একই তাপমাত্রায়। তাহলে দেখো প্রেসার সেম, টেম্পারেচারও সেম, এবং এই যে দেখো এই দুই পাত্রেই সমান ভরের মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে, তাহলে ডব্লিউ এর ভ্যালুটাও কি হবে বলতো সেম হবে। তাহলে এখান থেকে এনএ থেকে আমরা কি লিখতে পারি বলতো, এনএ ইকুয়াল আমরা জানি ডব্লিউ ডিভাইডেড বাই এম। ডব্লিউটা হলো কত পরিমাণ নেওয়া হয়েছে সেটার ভর, মানে কার্বন ডাইঅক্সাইড বা মিথেন কত পরিমাণ নিয়েছি সেটার ভর, যেহেতু কার্বন ডাইঅক্সাইড মিথেন সমান পরিমাণ নিয়েছি সুতরাং এটা ডব্লিউই থাকবে। আর নিচে দেখো আণবিক ভর, তাহলে এ পাত্রে কি রাখছি কার্বন ডাইঅক্সাইড রাখছি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত 44 সেটা লিখছি ইন্টু আর ইন্টু টি। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। একইভাবে দেখো আদর্শ গ্যাস সমীকরণ থেকে পি ভি সাফিক্স বি মানে বি পাত্রের জন্য লিখছি এন সাফিক্স বি মানে বি পাত্রের মোল সংখ্যা ইন্টু আর টি। তাহলে এন অফ বি ইকুয়াল কি লিখতে পারো ডব্লিউ বাই এম, তার এম এর ভ্যালু কত বলতো মিথেনের ভর 16 ইন্টু আর টি। তাহলে এটাকে ইকুয়েশন 1 দিলাম, এটাকে ইকুয়েশন 2 দিলাম। তোমরা যদি এখন ইকুয়েশন 2/1 করো তাহলে কি হবে বলতো, তাহলে এখানে দেখতে পাবা পি ভি সাফিক্স বি এবং ডিভাইডেড বাই পি ভি সাফিক্স এ যদি করো তাহলে যেহেতু প্রেসার সমান তাহলে পিপি কেটে যাবে, এখান থেকে দেখো ডব্লিউর ভ্যালু যেহেতু সমান তাহলে ডব্লিউ কেটে যাবে, এখান থেকে দেখো আর টি কেটে গেল, তাহলে দেখো ভিভি ইকুয়াল তোমরা পাবে। তাহলে এতটুকু যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে পাবো 44 ইন্টু 24 ডিভাইডেড বাই 16, এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে পাবো আমরা 66 লিটার। তাহলে বি পাত্রের আয়তন হবে কত বলতো 66 লিটার। তাহলে অ্যান্সার হবে কি বলতো ডি নাম্বারটা হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখন দেখো আমরা আজকের টিউটোরিয়ালের 6 নম্বর প্রবলেমটা সলভ করবো। দেখো 6 নম্বর প্রবলেমে যেটা বলা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 অ্যাটমোস্ফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব গ্রাম পার লিটার এককে বের করো। তাহলে এই কোশ্চেনটা আসছে কুয়েট 2016-17 সালে। তাহলে দেখো প্রথমেই আমরা এখান থেকে দেখবো ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায় সেই সমীকরণটা আমরা একটু ডিরাইভ করি। দেখো তোমরা জানো আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি লিখতে পারো পিভি ইকুয়াল এনআরটি, এবং দেখো এই এনটাকে আবার কি লিখতে পারি ডব্লিউ বাই এম, মোল সংখ্যাটাকে ভেঙে লিখতে পারি। এবার উপর যদি একটু ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারো পি এম ইকুয়াল ডব্লিউ বাই ভি ইন্টু আর টি। তোমরা জানো ডব্লিউ বাই ভিটাকে কি বলা হয় বলতো ঘনত্ব বলা হয় থাকে। তাহলে এখান থেকে কত লিখতে পারো, এই যে ঘনত্বটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে ডি আর টি, তাহলে পি এম ইকুয়াল ডি আর টি, এখান থেকে ঘনত্ব ইকুয়াল পি এম ডিভাইডেড বাই আর টি। তাহলে এই সূত্রে যদি আমরা চাপ, আণবিক ভর, আর এবং টির ভ্যালু যদি বসাই দিই তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো। দেখো এখানে পির ভ্যালু দেওয়া আছে 1 অ্যাটমোস্ফিয়ার, এম এর ভ্যালু দেওয়া আছে যেহেতু কার্বন ডাইঅক্সাইড তাহলে কত হবে 44 হবে, আর এর ভ্যালু লিটার অ্যাটমোস্ফিয়ার এককে নিব 0.0821 ইন্টু দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে কেলভিনে কত হবে 273 কেলভিন হবে। তারপর এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে তোমরা এখানে পাবা 1.963 গ্রাম পার লিটার। তাহলে এখান থেকে তোমাদের অ্যান্সার হবে কোনটা দেখো তো, এই যে দেখো সি নাম্বার অ্যান্সার হবে 1.960 আছে, মানে সবচেয়ে কাছাকাছি অ্যান্সার এইটাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারছো? তাহলে অনেক সহজ একটা প্রবলেম আমরা খুব সহজেই কিন্তু এটাও কিন্তু আদর্শ গ্যাস সমীকরণের সাহায্যেই সলভ করতে পারলাম। দেখো আমাদের আজকের টিউটোরিয়ালের লাস্ট প্রবলেম 7 কি বলা হয়েছে, গরমকালে বায়ুতে 25 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পের মোল ভগ্নাংশ 0.0287 এবং বায়ুর মোট চাপ 0.977 অ্যাটমোস্ফিয়ার হলে বায়ুতে জলীয় বাষ্পের আংশিক চাপ কত হবে এটা তোমাকে বের করতে বলছে। এই কোশ্চেনটা আসছে চুয়েট 2015-16 সেশনে, এটাও একটা এমসিকিউ এর কোশ্চেন। তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা এখন সলিউশন করব। তোমরা জানো আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এখানে দেখো মোল ভগ্নাংশটা এখানে কিন্তু দেওয়া আছে, দেখো বায়ুতে ওই জলীয় বাষ্পের মোল ভগ্নাংশ কত বলা আছে, দেখো এই মোল ভগ্নাংশ 0.0287 ইন্টু দেখো মোট চাপ কত দেওয়া আছে, এখানে মোট চাপ দেওয়া আছে দেখো বায়ুর মোট চাপ 0.977, তাহলে আংশিক চাপ কত হবে এই দুটার গুণফল মানে মোট চাপ এবং মোল ভগ্নাংশের গুণফল। তাহলে এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে তাহলে তোমরা পাবে 0.028 অ্যাটমোস্ফিয়ার। তাহলে দেখো বায়ুতে জলীয় বাষ্পের আংশিক চাপ হবে 0.08 অ্যাটমোস্ফিয়ার, মানে আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে সি নাম্বার। তাহলে দেখো আমরা খুব সহজেই এই প্রবলেমটা ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে সলভ করে ফেললাম।
তাহলে দেখো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যদি আজকের টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবে এবং তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলিউশনের উপরে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির উপরে টিউটোরিয়াল আপলোড করা হয়ে থাকে এবং আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন এবং ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনের উপরে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির উপরে টিউটোরিয়াল আপলোড করে থাকি। একইভাবে তোমরা যদি কেমিস্ট্রির পাশাপাশি ম্যাথ, ফিজিক্সের উপরে টিউটোরিয়াল পেতে চাও অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ, তোমরা কোন চ্যাপ্টারের উপরে সবার আগে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের টিউটোরিয়াল পেতে চাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ইনশাল্লাহ আমি আগামী টিউটোরিয়ালগুলোতে সেই চ্যাপ্টারের উপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সলিউশনের টিউটোরিয়াল আপলোড করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখাবে নতুন কোনো টপিকস নিয়ে।